জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। জামাতে আরও অংশ নেন রাজনীতিবিদ, কূটনীতিক, বিচারপতি, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৩৫,০০০ মুসল্লি। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন মুসল্লিরা। মাহবুব সৈকতের রিপোর্ট। ভোরের শুভ্রতায় পবিত্রতার ছোঁয়া, উৎসবের আবেশে পরিশুদ্ধ প্রতিটি সারি। ছুটে চলছেন শহীদ ময়দানে। আস্তে আস্তে পরিপূর্ণ হতে থাকে ঈদগাহ ময়দান। এরই মধ্যে ঈদুল আজহার জামাতে অংশ নিতে ঈদগাহে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ পরই ময়দানে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নির্ধারিত সময়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি আব্দুল মালেকের ইমামতিতে শুরু হয় জামাত। জেলা স্কুল বড় মাঠে নামাজ ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন, ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে এবং জনগণের নামাজ এবং খুতবা শেষে সবাই মিলে হাত তোলেন আল্লাহর দরবারে। নিজের এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন পরওয়ারদিগারের শানে। এরপর চিরচেনা সেই দৃশ্য। ঈদগাহে সর্বস্তরের মানুষের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় বাড়তি আনন্দ যোগায় মুসল্লিদের মধ্যে। পুরুষের পাশাপাশি বিপুল সংখ্যক নারীরাও অংশ নেন জাতীয় ঈদগাহের ঈদ জামাতে। খুব ভালো লাগলো, ব্যবস্থাপনা খুব ভালো লেগেছে। ঈদুল আজহার শিক্ষা নিয়ে নিজের জীবন এবং সমাজ গড়ে তোলার কথা জানান মুসল্লিরা। আল্লাহ পাকের অশেষ রহমতে খুব ভালো লেগেছে। আমি এসে খুবই আনন্দিত। যেভাবে এক কাতারে নামাজ পড়েছি সেভাবে আমরা একে অপরের সাথে হাতে হাত রেখে সামনে দেশ গঠনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। যুদ্ধ বন্ধ এবং বিশ্বের নিপীড়িত মানুষের জন্য প্রার্থনা ছিল মানবতাবাদী সকলের মুনাজাতে। সেই জালেমদের জুলুম থেকে আল্লাহ তাআলা মাজলুমদেরকে যেন হেফাজত করেন। প্রতিবছর মুসলিম উম্মার জন্য ফিরে ফিরে আসে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত পবিত্র এই দিনটি। শিক্ষা দিয়ে যায় মানুষের সব কিছুই আল্লাহর রাহে। সেই ত্যাগ, কুরবানি এবং আনুগত্যের শিক্ষা নিয়ে ব্যক্তি জীবন এবং সমাজ জীবন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করলেন জাতীয় ঈদগাহে আসা সকল মুসল্লি। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় ঈদগাহ, ঢাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের 5টি জামাত। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জামাতে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় বিশ্বে নির্যাতিত মুসলমানদের প্রতি সহানুভূতিতা জানান তিনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। মুসলমানদের ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম পবিত্র ঈদুল আজহা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের 5টি জামাত। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ শেষে দোয়া করা হয় দেশ ও জাতির মঙ্গল কামনায়। ঈদের আনন্দের মতোই প্রতিটি দিন হয়ে উঠুক আনন্দের, এমন প্রত্যাশার কথা জানান ঈদের জামাতে অংশ নেয়া মুসল্লিরা। ঈদুল আজহার নামাজ শেষ করি এটাই দোয়া হইল যে আল্লাহ যেন আমাদের দেশে যেন রহমত সৃষ্টি হয়। আল্লাহর কাছে চেয়েছি যে আমরা আমাদের দেশের যে অবস্থা এটাতে ঠিক হয়ে যায়। বিশ্ববাসী সবাই শান্তিতে ঈদ উদযাপন করুক, সবার জন্য মঙ্গল কামনা। আজকের এই দিনে কেউ যেন অনাহারে না থাকে। এর আগে সকাল 7:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বিশ্বের নির্যাতিত মুসলমানদের প্রতি সহানুভূতি জানিয়ে মহান সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য দোয়া চান ডেপুটি স্পিকার। মুসলিম ভাই বোনদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে আমরা তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। একই সাথে এই মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। নামাজ শেষে মুসল্লিদের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন ব্যারিস্টার কায়সার কামাল। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি শুরু করেছেন। ঈদের নামাজ শেষ করে পশু কোরবানি দিতে শুরু করেন নগরবাসী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পথে ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দ নিয়ে পশু কোরবানি দিচ্ছেন বলে জানালেন মুসল্লিরা। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। সকালের নরম আলো ছড়িয়ে পড়তেই ঈদের আনন্দমুখর হয়ে ওঠে রাজধানী। আর তাই ঈদের জামাতে অংশ নিয়ে মহান আল্লাহর দরবারে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর নামাজ শেষে ত্যাগের আদর্শে বুকে ধারণ করে শুরু হয় কুরবানি। নগরীর অলিগলি পাড়া মহল্লায় সৃষ্টি হয় এক ভিন্ন আবহ। পরিবারের সদস্যরা, প্রতিবেশীরা, আবার কোথাও কসাইদের সহায়তায় সম্পন্ন করা হয় এর আনুষ্ঠানিকতা। দুপুর গড়াতেই প্রতিবেশী ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে দেওয়ার মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে সৌহার্দ্য আর মানবতার বার্তা। ধর্মপ্রাণ মুসলমানরা বলছেন, কোরবানি শুধু পশু জবাই নয়, বরং মানুষের ভেতরের লোভ, অহংকার ও মনের পশুত্বকেই ত্যাগ করার শিক্ষা। আমরা কোরবানি দেই আত্মশুদ্ধি লাভের আশায়, আর একজনের প্রতি আরেকজনের ভ্রাতৃত্ববোধ গভীর করার জন্য, আশেপাশের দুঃখী মানুষদের সাথে একসাথে সম্পৃক্ত থাকার জন্য, আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা আসলে কোরবানিটা দিয়ে থাকি। অনেকেই আবার আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের আশায় মহান আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে থাকেন পশু কুরবানি। কুরবানি আমরা দেই গরিব দুঃস্থদের মধ্যে দেই, আমাদের মধ্যে যে আছে আত্মীয় স্বজন তাদেরকে দেই। আল্লাহ পাক এই গোস্তও নেন নাই, রক্তও নেন নাই, চামড়াও নেন নাই, উনি নিয়েছেন আসলে মানুষের আত্মাটা, অন্তরের ভিতরে কি ছিল, আল্লাহর প্রতি তাকওয়া ছিল কিনা। ঈদুল আজহা আমাদের মনে করিয়ে দেয় আত্মত্যাগ, সহমর্মিতা আর ভ্রাতৃত্ববোধের কথা। আর তাই কুরবানির প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মানবতা আর ভালোবাসার বার্তা ছড়িয়ে যাক সবার মাঝে, এমনটাই প্রত্যাশা সবার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদুল আজহার দিনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঈদের নামাজ আদায় শেষে মা বাবার কবর জিয়ারত করতে শেরেবাংলা নগরে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। পরে বনানী কবরস্থানে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো, শ্বশুর মাহবুব আলী খান ও বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের কবর জিয়ারত করে মোনাজাত করেন প্রধানমন্ত্রী। মাহবুব সৈকতের রিপোর্ট। পিতামাতার গোরে তারেক রহমান। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার জামাত শেষে রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী আপসীর নেত্রী খালেদা জিয়ার সমাধির সামনে দাঁড়িয়ে সহধর্মিনী ডাক্তার জোবায়দা রহমানকে নিয়ে তাদের রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ এবং দোয়া মোনাজাত করেন জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসনের জন্য ফাতিহা পাঠ করেন বিএনপির চেয়ারম্যান। এরপর বনানীর সামরিক গোরস্থানে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তারেক রহমান। একই স্থানে ডাক্তার জোবায়েদা রহমানের পিতা, শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়াল অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এর আগে জিয়ার সমাধিস্থলে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি যে নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে তার নির্বাচনের আগে যে অঙ্গীকারগুলো করেছেন সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন। পরে গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা স্বাধীনভাবে মুক্ত পরিবেশে এবং অত্যন্ত একটি মানুষের মুক্ত স্বাধীন পরিবেশের মধ্যে যে ঈদ উদযাপন করা, সেই পরিবেশটা এই কয়েকবার আমরা উপভোগ করলাম। শান্তিপূর্ণ উৎসব পালনে সকলের সহযোগিতাও চান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশবাসীর মঙ্গল কামনা করি, দেশের সমৃদ্ধির জন্য আমরা সবার কাছে দোয়া চাই এবং আল্লাহর দরবার আমরা প্রার্থনা করি সম্মিলিতভাবে। মাহবুব সৈকত,
মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় ঐক্য, ত্যাগ ও অর্থনৈতিক পুনর্গঠনের বার্তা দিয়েছেন সরকারের বিভিন্ন মন্ত্রী। ঈদের জামাত শেষে তারা দেশের স্বার্থে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বাজেট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর আশ্বাসও তুলে ধরেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ঈদের দিন সকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভেদাভেদ ভুলে দেশ, জনগণ এবং মুসলমানদের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে তারা যেন ক্ষতি না হয়, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। চট্টগ্রামে ঈদের নামাজ শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী 11 জুন জাতীয় বাজেট ঘোষণা করা হবে। শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও বাজেটকে কার্যকর করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা নির্বাচিত সরকার, আমরা আপনাদের কাছে দায়বদ্ধ। আপনাদের কল্যাণে একটা সরকার, এটা কল্যাণকর রাষ্ট্রের প্রতি আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। বরিশালের গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও সরকার নতুন করে অর্থনীতিকে পুনর্গঠনের কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের এই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশবাসীর দোয়া কামনা করেন তিনি। আমাদের নবনির্বাচিত সরকার একটা বিধ্বস্ত অর্থনীতিকে আবার নতুন করে ঢেলে সাজানোর জন্য কাজে নিয়োগ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য দেশবাসীর কাছে পবিত্র ঈদের দিনে আমরা দোয়া কামনা করি। অন্যদিকে লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, ঈদ শুধু আনন্দের নয়, ত্যাগ ও সৌহার্দ্যেরও শিক্ষা দেয়। সবাই যেন সুখ, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে ভূমিকা রাখে, সেই আহ্বান জানান তিনি। সুখে, শান্তিতে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দেশে বসবাস করতে পারি, এটাই হোক আজকে আমাদের এই দিনের প্রতিপাদ্য। ঈদের আনন্দের মধ্যেও রাজনৈতিক ঐক্য, অর্থনৈতিক পুনর্গঠন এবং সামাজিক সম্প্রীতির বার্তায় উঠে এসেছে সরকারের শীর্ষ নেতাদের বক্তব্যে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাজধানীতে কোরবানি পশুর বর্জ্য অপসারণের কাজ পুরোদমে শুরু হয়েছে। ঈদুল আজহার আনন্দ উদযাপনের পাশাপাশি নগরীকে পরিচ্ছন্ন রাখতে ঢাকা উত্তর ও দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশনের কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছেন। সকালে পশু কোরবানির পরপরই নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় একযোগে বর্জ্য অপসারণের কার্যক্রম লক্ষ্য করা গেছে। সিটি কর্পোরেশনের ক্লিনাররা পিকআপ ভ্যান ও ঠেলাগাড়ি নিয়ে বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ করছেন। বর্জ্যগুলো সংগ্রহের পর তা দ্রুততার সঙ্গে ছোট ছোট ভ্যান থেকে বড় বড় ডাম্পিং ট্রাকে স্থানান্তর করে নির্দিষ্ট সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নেওয়া হচ্ছে। দুপুরে বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করে ঢাকা দক্ষিণের মেয়র আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর সময় দিয়েছে 12 ঘন্টা, তবে সিটি কর্পোরেশনের লক্ষ্য 8 ঘন্টায় বর্জ্য অপসারণ। এছাড়া ঢাকার বাইরেও কোরবানি দেওয়া প্রাণীর বর্জ্য অপসারণ শুরু করেছে পরিচ্ছন্নতা বিভাগ। কোরবানির পর থেকে পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে আরো তথ্য জানাচ্ছে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM শিশির। শিশির, পশুর চামড়ার দর কেমন দেখছেন, ব্যবসায়ীরা কি বলছেন এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জি তাবাচ্ছুম, আপনি জানেন যে আজ মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা যথাযথ ভাবগম্ভীরে পালিত হয়েছে গাজীপুরের কালিয়াকুরে। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, আজ কিন্তু এই যে গাজীপুর কালিয়াকুর রয়েছে, এই এলাকাটিতে প্রায় 20,000-এর অধিক পশু কিন্তু জবাই হয়েছে। সেই পশু জবাই হওয়ার পর থেকে বিভিন্ন যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু চামড়ার খোঁজ কিংবা চামড়ার বিভিন্ন জায়গায় খোঁজ করছেন এবং চামড়ার দাম দর বিভিন্ন হাক ডাকে কিন্তু মুখরিত হয়ে উঠছে বিভিন্ন এলাকা। আমরা বেশ কয়েকটি এলাকায় খবর নিয়েছি, সকাল থেকে দেখেছি বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন জায়গায় হাক ডাক করছেন এবং দরদাম হাঁকাচ্ছেন। এবং তার পাশাপাশি কিন্তু গাজীপুরের কালিয়াকুরের যে কুরবানি হয়েছে, কুরবানির পর থেকে কিন্তু অন্যতম একটি বড় চ্যালেঞ্জ কুরবানির বর্জ্য অপসারণ। এই মুহূর্তে যদি আমি আপনাকে একটু দেখাতে চাই গাজীপুরের কালিয়াকুরের যে চিত্র, সেটি কিন্তু ঈদুল আজহার পর আনন্দ শেষে এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কুরবানি পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ স্বাভাবিক রাখা। গাজীপুরের কালিয়াকুর উপজেলার বিভিন্ন সড়ক এবং পাড়া মহল্লায় ও আবাসিক এলাকায় কুরবানির পশুর বর্জ্য কিন্তু পড়ে থাকতে দেখা গেছে। বিশেষ করে সকাল থেকে পশু জবাই, মাংস প্রক্রিয়াজাত করার পর রাস্তায় কিন্তু
জমে থাকা রক্ত, নারীবরী, অন্যান্য বর্জ্য কিন্তু স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে এবং সচেতন মহল ও শিশুদের জন্য কিন্তু একটু কষ্টদায়ক হয়ে উঠেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যেই মাঠে নেমেছে কালিয়াকৈর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এবং এলাকায় ট্রলি ভ্যান পরিচ্ছন্নতা সরঞ্জাম নিয়ে কিন্তু বর্জ্য অপসারণের কাজ চালিয়ে যাচ্ছে। কালিয়াকৈর পৌর প্রশাসক জানিয়েছেন আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু এই কালিয়াকৈর পৌরসভার যে বর্জ্য রয়েছে সেগুলো কিন্তু অপসারণ করা হবে। তাবাসসুম, আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে বর্জ্যের পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন এলাকায় দেখেছি যে যারা পশুর যারা চামড়ার ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু দরদাম হাঁকিয়ে বিভিন্ন জায়গা থেকে পশু ক্রয় করেছেন এবং প্রক্রিয়াজাত করছেন এবং সেই প্রক্রিয়াজাতের পর থেকে কিন্তু এবারও কিন্তু চামড়ার বাজার অন্যান্য বছরের চাইতে কিছুটা দাম কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে এবং এই যে পশুর যে বর্জ্য এবং চামড়া দুটি মিলিয়ে কিন্তু এই কুরবানির ঈদ যে পালিত হয়েছে মুসলমানদের সেটি কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনার পর এখন এই চামড়া ব্যবসায়ীদের মধ্যে কিন্তু অনেকের উচ্ছ্বাসিত এবং অনেক জায়গায় কিন্তু চামড়ার দাম কিছুটা পতন এবং হতাশাও কিন্তু রয়েছে। পাশাপাশি চামড়া প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে উপজেলা থেকে লবণ সহ বিভিন্ন কিছু কিন্তু বিতরণ করা হয়েছে এবং তারপর থেকে তারা কিন্তু চামড়াগুলো বিভিন্ন মসজিদ, মাদ্রাসার, বিভিন্ন হাট বাজার সেখানে ঘুরে ঘুরে দেখেছি চামড়া কিন্তু এবারে বেশ ভালো বাজার কিন্তু রয়েছে এই কালিয়াকৈর পৌরসভার এলাকাটিতে। তো এই ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে সর্বশেষ চামড়া এবং বর্জ্যর পরিস্থিতি। শেষের আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর কালিয়াকৈর থেকে কোরবানি পশু বর্জ্য অপসারণ কার্যক্রম ও চামড়ার দরদাম এবং ব্যবসায়ীদের মনোভাব নিয়ে সবশেষ তথ্য তুলে ধরছিলেন আমাদের সহকর্মী একেএম শিশির। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঈদের পশুর চামড়ার চাহিদা বাড়ছে সাভারের ট্যানারিগুলোতে। গতবারের তুলনায় এবার ঈদের পর প্রথম মাসে 10 থেকে 20 লাখ পিস বেশি চামড়া কেনার আশা করছেন ট্যানারি মালিকরা। গত বছর কোরবানি ঈদের 40 দিনের মধ্যে প্রায় 45,47,000 পিস চামড়া আসে সাভারের ট্যানারিগুলোতে। এবার 55 থেকে 65 লাখ পিস চামড়া আসবে বলে ধারণা চামড়া সংশ্লিষ্টদের। ট্যানারি মালিকরা জানিয়েছেন কোরবানির পরে তারা লবণযুক্ত কাঁচা চামড়া সংগ্রহ শুরু করেন। দর্শক, এদিকে পশুর কাঁচা চামড়া সংরক্ষণে প্রস্তুত ট্যানারিগুলো। এই মুহূর্তে সাভার ট্যানারি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। খায়রুল, পশুর চামড়া সংরক্ষণ ও সংগ্রহে কেমন প্রস্তুতি দেখছেন ট্যানারিগুলোতে? কর্তৃপক্ষ কি বলছেন এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। তাবাচ্চুম, ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আমাদের মাই টিভির সকল দর্শকদেরকে জানাচ্ছি এই ত্যাগের উৎসব ঈদুল আজহার শুভেচ্ছা। আমি যদি একটু ট্যানারির কথা বলি আপনাকে, যে আমাদের সাভারে কিন্তু আসলে সাভার এবং ঢাকার যে আশপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো থেকে কিন্তু ইতিমধ্যেই চামড়ার কোরবানির যে পশুর চামড়া সেই চামড়াগুলো কিন্তু আসলে ট্যানারিতে ঢোকা শুরু করেছে। আমরা এসে ট্যানারির যে প্রধান ফটক সেখানে আমরা এসে যে তথ্য পেয়েছি তাতে আমরা এখন পর্যন্ত দেখেছি যে প্রায় 11,000 পশু চামড়া ঢুকেছে। এর ভিতরে 11,000ই গরুর চামড়া এবং 46টি গাড়ির এই পর্যন্ত এন্ট্রি হয়েছে এই ট্যানারিতে। এবং এখন আমি যেই ট্যানারিতে আছি এটি একটি মিতালি ট্যানারি নামে পরিচিত। এখানে যদি আপনাদেরকে একটু দেখাই এখানকার দৃশ্য, যে ইতিমধ্যে কিন্তু তারা লবণ দিয়ে চামড়াগুলোকে কিন্তু আসলে চামড়াগুলোকে কিন্তু আসলে প্রসেসিং এর ভিতরে তারা আনছেন। এবং এই যে ট্যানারির যেই চামড়া যে আসার যেই মানে যে পরিমাণ ট্যানারিতে চামড়া আসার কথা তা কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। এটি কিন্তু আসলে শুরু হবে বিকেল থেকে, আসলে আরো অধিক পরিমাণে চামড়া আসা শুরু হবে। আমরা এই ট্যানারিতে ঢোকার আগে কিন্তু পাশেই একটি চামড়া সমিতি নামে একটি জায়গা আছে, যেখানে আসলে যতগুলো মৌসুমী ব্যবসায়ীরা আছে তাদের কিন্তু ওইখানে তাদের এই চামড়া কিন্তু তারা সংগ্রহ করে এবং ওই জায়গাতে তারা কিন্তু চামড়া লবণজাত করে এবং এরপরে কিন্তু রাতের বেলা কিন্তু আসলে তারা এই যে ট্যানারির যে মালিকরা আছে তাদের কাছে সেগুলো আবার বিক্রি করে। আমরা ওইখানকার মৌসুমী ব্যবসায়ী যারা আছে তাদের সাথে কথা বলে যারা জানতে পেরেছি যে এবারও কিন্তু আসলে তাদের যে সেই দুশ্চিন্তার ভাস, যেই করোনা নামক একটি রোগ, সেই রোগ কিন্তু তারা দেখতে পাচ্ছে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে ইতিমধ্যে ট্যানারিতে চামড়া যা আসছে তাতে কিন্তু আসলে শুরুতেই কিন্তু তারা সেই রোগের কারণে অনেক চামড়া বাতিল করা লাগতেছে তাদের, এবং এর পরিমাণটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে প্রায় 30% চামড়া কিন্তু তাদের নষ্ট হচ্ছে। তো সাভারের
এক কথায় চামড়া আসা শুরু হয়ে যায় সাভার ট্যানারিতে, এবং এটি কিন্তু আসলে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকবে এবং পরবর্তীতে আমরা আপডেট আরও আমরা মাই টিভির দর্শকদের জানাতে পারবো বলে আশা করছি। এখন পর্যন্ত আমার কাছে ট্যানারি থেকে সর্বশেষ চামড়া আসার সর্বশেষ পরিস্থিতি ছিল এই। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার ট্যানারি থেকে কোরবানি পশুর চামড়া সংরক্ষণ ও সংগ্রহে ট্যানারিগুলোর প্রস্তুতির সম্পর্কে সর্বশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। গোপালগঞ্জের বেদ গ্রামে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেল সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন 25 জন। ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহন বাসের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কে উল্টে যায়। এতে মোটর সাইকেলের চালক সহ 2 যাত্রী এবং বাসের 2 যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এছাড়া আহত 8 বছরের এক শিশুকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। দুর্ঘটনার পর গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডক্টর KM বাবর, জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান, পুলিশ সুপার হাবিবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তুমুল বৃষ্টির মধ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল মুসল্লির অংশগ্রহণে দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ভেজা কাদাময় মাঠে ঐতিহ্যবাহী এই ঈদগাহ সাক্ষী হয় 199তম ঈদ জামাতের। সকাল থেকে টানা বৃষ্টির মধ্যেও হাজারো মুসল্লি ঈদের নামাজে অংশ নেন। নির্ধারিত সময় সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এর আগে রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর 5 মিনিট আগে 3টি, 2 মিনিট আগে 2টি এবং 1 মিনিট আগে একটি শটগানের গুলি ফুটিয়ে নামাজের সংকেত দেওয়া হয়। সকাল 9টায় শুরু হয় জামাত। এতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বৈশ্বিক নিপীড়নের শিকার মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।